হ্যালো ফ্রেন্ডস, অ্যাডভান্স জিওগ্রাফি চ্যানেলে সকলকে স্বাগত। ভিডিওটি থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমি আজকে তোমাদের ক্লাস 10-এর যে জিওগ্রাফি বইটি রয়েছে তার যে সিলেবাসে প্রথম চ্যাপ্টারটি তোমাদের রয়েছে, যারা ক্লাস 10-এ এবছর উঠেছো তারা জানো। তোমাদের প্রথম চ্যাপ্টারটির নাম হচ্ছে যে বহির্জাত এবং তাদের জন্য সৃষ্ট যে ভূমিরূপ, সেটা হচ্ছে তোমাদের এইবারে তোমাদের যে পড়ার ফার্স্ট চ্যাপ্টার ফিজিক্যাল জিওগ্রাফি, যে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। তো এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, তোমাদেরকে এখানে বহির্জাত প্রক্রিয়ায় তিনটি যে এজেন্ট বা যারা কাজ করে সেই তিনটি এজেন্টের কাজ পড়তে হবে। তার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে নদী, তারপর হচ্ছে বায়ু এবং তারপর হচ্ছে হিমবাহ। এই তিনটির কাজ তোমাদেরকে পড়তে হবে। তো দেখো, আজকে আমি তোমাদের যেই বইটি থেকে পড়াবো, এই বইটি থেকে যদি তোমরা পড়ো, যদি ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে জাস্ট টেক্সট বইটাই যদি তোমরা একটু ভালো করে পড়ো, তোমাদের কিন্তু আলাদা করে কোনো সহায়িকা বা মানে বই পড়ার দরকার পড়বে না। এই বইটি কিন্তু একটি অত্যন্ত ইনফরমেটিভ বই, এবং এই বইটি তোমরা ফার্স্ট টু লাস্ট যদি ভিডিওটি দেখো, তাহলে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের পড়াটা রেডি হয়ে যাবে। এবং যে ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমাদেরকে পয়েন্ট করতে বলবো, সেই ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমরা পয়েন্ট করবে এবং অবশ্যই তোমরা খাতা পেন্সিল নিয়ে বসবে। তোমরা খাতায় কিন্তু সেই পয়েন্টগুলো নোট করবে। তো দেখো, ক্লাস 10-এর স্টুডেন্টরা, যে বহির্জাত ও সৃষ্ট ভূমিরূপ, ফার্স্ট আমরা চলে আসি কি প্রক্রিয়া, মানে বহির্জাত প্রক্রিয়াটা কি বা কাকে বলে সেটা আমরা একটু দেখে নিই। যে ভূত্বক পরিবর্তনকারী প্রাকৃতিক পার্থিব প্রক্রিয়াগুলি দুই ধরনের। একটি হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়া, অর্থাৎ আমাদের যে আমরা চারপাশে যে ভূপৃষ্ঠ দেখতে পাই, সেই ভূপৃষ্ঠের যে বিভিন্ন ভূপ্রাকৃতিক যে বৈচিত্র্যগুলো রয়েছে, এবং যে বিভিন্ন যে পাহাড় পর্বত মালভূমি সমভূমি, এই যে আমরা যে বিভিন্ন যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্যগুলো দেখতে পাই এবং যে ভূমিরূপগুলো দেখতে পাই, সেগুলি মানে প্রধানত দুটি প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। সেটি কি কি? একটি হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া, একটি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তো তাহলে আমাদের এখানে অন্তর্জাত প্রক্রিয়াটা পড়তে হবে না, আমাদের বহির্জাত প্রক্রিয়াটা পড়তে হবে। অর্থাৎ পৃথিবীর বহিরাগত শক্তি, তার মধ্যে নদী আছে, বায়ু আছে, হিমবাহ আছে, সমুদ্র তরঙ্গ আছে, বিভিন্ন আরও এজেন্ট রয়েছে। তার মধ্যে প্রধান তোমাদের যে নদী, বায়ু ও হিমবাহ, এই তিনটি যে কাজ যারা করে, এই তিনটি শক্তির কাজ তোমাদেরকে পড়তে হবে। যে এই তিনটি শক্তি কিভাবে ক্ষয়, বহন এবং সঞ্চয় কার্যের মাধ্যমে এই পৃথিবীর যে ভূমিরূপগুলো তৈরি করতে সক্ষম হয়েছে। নেক্সট কি রয়েছে দেখো, যে ভূপৃষ্ঠের স্থিতিশীল ও গতিশীল প্রাকৃতিক শক্তিগুলি দীর্ঘকাল ধরে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ তথা শিলামণ্ডলের উপরিভাগে বিভিন্ন উচ্চতাযুক্ত ভূমিরূপের পরিবর্তন ঘটায়, ভাস্কর্য সৃষ্টি করে এবং তাদের মধ্যে ক্রমশ সমতা এনে একটি সাধারণ তল গঠন করে, তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। এই ভূমিরূপ নগ্নিভবনের খুবই গুরুত্বপূর্ণ। এটি ভূমিরূপের নগ্নিভবনের খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটি ভূমিরূপ যদি এরকম হয়, নদী, বায়ু এবং হিমবাহ তাকে ক্ষয় করে তাকে কিন্তু এই পর্যায়ে নিয়ে আসে। অর্থাৎ আমরা এখন যাকে যেই পর্বতটা এই উচ্চতায় দেখছি, হতে পারে সেই পর্বতটা কখনো কিন্তু এতটা উচ্চতায় ছিল, ক্ষয়কার্যের ফলে সেটা এইটুকু পর্যায়ে চলে এসছে। কিন্তু আবার এমনও হতে পারে যে আগে হয়তো পর্বতটি এইটুকু ছিল, কিন্তু এখন বর্তমানে বিভিন্ন সঞ্চয় কার্যের ফলে পর্বতের উচ্চতা উঁচু হয়ে এইটা হয়েছে। অর্থাৎ ক্ষয়, বহন বা সঞ্চয়, এই তিনটে কার্যের মাধ্যমেই কিন্তু আমরা যে পৃথিবীতে যে ভূমিরূপগুলো দেখছি, তিনটে কার্যের মাধ্যমেই কিন্তু এই ভূমিরূপগুলো সৃষ্টি হয়। তো এই বহির্জাত প্রক্রিয়ার যে ভূমিরূপগুলো, তাদের বৈশিষ্ট্যগুলি কি কি দেখো। বৈশিষ্ট্যগুলো কি বলেছে, যে স্থান, এটি ভূপৃষ্ঠের ওপরে ক্রিয়াশীল ভূমিরূপ পরিবর্তনকারী প্রক্রিয়া। অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া হচ্ছে পৃথিবীর ভূমিরূপ পরিবর্তনকারী কিন্তু প্রক্রিয়া, এবং এটি কোথায় হয়? ভূপৃষ্ঠের ওপরে ক্রিয়াশীল হয়। শক্তি, বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা এটি সংঘটিত হয়। বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হলো সূর্য। নেক্সট কি বলেছে? গতি, এটি অতি ধীরে ধীরে হয়, অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য হয় না। ভূমিরূপ গঠনে খুব বেশি সময় লাগে। অর্থাৎ আমরা কিন্তু মানে দুম করে বুঝতে পারবো না যে একটি পর্বত উঠে গেল কি নেমে গেল, এটি কিন্তু হাজার হাজার কোটি কোটি বছরের ঘটনা। নেক্সট হচ্ছে কি? উচ্চতা। এই প্রক্রিয়ায় অবক্ষেপণের মাধ্যমে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি বা ক্ষয়ের মাধ্যমে উচ্চতা হ্রাস পায়। সাধারণ তল, এই প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতার সমতায় এসে একটি সাধারণ তল গঠন করে। পরবর্তী কোশ্চেন নেক্সট বলেছে দেখো, মাধ্যম। বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমগুলি দু প্রকার, একটা হচ্ছে স্থিতিশীল প্রাকৃতিক শক্তি, একটা হচ্ছে গতিশীল প্রাকৃতিক শক্তি। স্থিতিশীল প্রাকৃতিক শক্তি কি কি?
উষ্ণতা, বায়ুর চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, শিশির। আর গতিশীল প্রাকৃতিক শক্তিগুলি কি কি? জলধারা বা নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত, সুনামি, ভৌমজল, জোয়ার ভাটা ইত্যাদি। পদ্ধতি কি কি? বহির্জাত প্রক্রিয়াগুলি 3টি পদ্ধতিতে নানা ভূমিরূপ গঠন করে। পদ্ধতিগুলি কি কি? একটি হচ্ছে দেখো একটি হচ্ছে দেখো অবরোহণ প্রক্রিয়া বা ডিগ্রেডেশন প্রসেস, বা যেটাকে আমরা বলি ক্ষয় প্রক্রিয়া। যে দেখো, যে বহির্জাত প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির দ্বারা আবহবিকার, ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু অংশের উচ্চতা ক্রমশ হ্রাস পেয়ে ভূমিভাগ নিচু হতে থাকে। অর্থাৎ কোনো ভূমিরূপ যদি এরকম হয়, সেটি কিন্তু বিভিন্ন কারণে ক্ষয় পেয়ে তার উচ্চতা কমে যায়। তো সেক্ষেত্রে সেই প্রক্রিয়াটা হচ্ছে অবরোহণ প্রক্রিয়া বা ক্ষয়। এবং ক্ষয়ের শেষ সীমায় পৌঁছয় তাকে অবরোহণ বলে। এটি 3টি পদ্ধতিতে কাজ করে। কি কি পদ্ধতি? আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন। তাহলে এর উদাহরণগুলি কি কি? গৌড়, ইনসেলবার্ট সৃষ্টি। এবং তারপরে হচ্ছে কি দেখো, যে এই 3টি পদ্ধতিতে যে কাজ করে এই অবরোহণ প্রক্রিয়াটা, সেই 3টি পদ্ধতি এখানে আলোচনা করা হয়েছে। বুঝতেই পারছো যে কতটা ডেসক্রাইবলি এই বইটিতে কিন্তু আলোচনা করা হয়েছে। এখানে দেখো একটি ডায়াগ্রাম দিয়েছে, ডায়াগ্রামটা খুব ভালো করে তোমরা দেখো, বুঝতে পারবে যে আহরণ ও অবরোহণ প্রক্রিয়াটা এখানে কিন্তু খুব ভালোভাবে বোঝানো হয়েছে। দেখো, এখানে অবরোহণ হচ্ছে, অর্থাৎ এই ভূমিরূপটা এতটা উঁচু ছিল এবং এখান থেকে ক্ষয় পেয়ে কিন্তু এখানে ভূমিরূপটা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এবং লাস্টে দেখো আরও, এবং এইগুলোও ক্ষয় পেয়ে, এগুলো আরও ক্ষয় পেয়েছে, এবং লাস্টে যে ভূমিরূপটা তৈরি হয়েছে সেটা দেখো এইরকম একটি পর্যায়িত ভূমিরূপ তৈরি হয়েছে, অর্থাৎ একটি সমতা বিধান করেছে। এটাই বলতে চেয়েছে। যে 3টি পদ্ধতিতে এই অবরোহণ পদ্ধতিটি সংঘটিত হচ্ছে, তার প্রথমটি দেখো আবহবিকার। কি? যে প্রক্রিয়ায় আবহাওয়া ও জলবায়ুর বিভিন্ন উপাদান দ্বারা ভূপৃষ্ঠের শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ এবং রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে উৎপন্ন পদার্থ স্বস্থানে অবস্থান করে, তাকে আবহবিকার বলে। অর্থাৎ আবহবিকারে কিন্তু যদি এই রকম একটা ভূমিরূপ হয়, সেই ভূমিরূপটা যদি ক্ষয়িতে হয়, তাহলে এর ওপরের যে অংশটা তাকে তো প্রথমে ক্ষয় পেতে হবে, মানে প্রথমে তাকে ভাঙতে হবে, গুঁড়ো গুঁড়ো হতে হবে। কিন্তু এই পর্যায়ে হচ্ছে আবহবিকার পর্যায়ে যেই পদার্থটা ধরো এখানে গুঁড়ো গুঁড়ো হলো, গুঁড়ো গুঁড়ো হয়ে এখানেই সঞ্চিত থাকে। পুঞ্জিত ক্ষয়ে কি হয়? পুঞ্জিত ক্ষয়ে এই যে পদ্ধতি, যেই পদার্থগুলো এখানে গুঁড়ো গুঁড়ো হলো, সেই পদার্থগুলো কিন্তু পর্বতের ঢাল বেয়ে বা ভূমির ঢাল বেয়ে নিচে নেমে আসে। এবং এই যে আবহবিকার ও পুঞ্জিত ক্ষয়, এই আবহবিকারের ফলে একটি জায়গার ভূমিরূপ গুঁড়ো গুঁড়ো হলো এবং তারপরে সেই অংশটার থেকে অন্য নিচে এসে জিনিসটা জমা হলো। এই যে সম্পূর্ণ প্রসেস, একে বলা হয় কিন্তু নগ্নিভবন। তাহলে বলতে পারি যে আবহবিকার এবং পুঞ্জিত ক্ষয় মিলে যেই কাণ্ডটা ঘটে বা যেই ঘটনাটা ঘটে, তাকে বলা হয় কিন্তু নগ্নিভবন। আমরা পড়ে নিই একবার, যে দেখো কি বলছে, যে প্রক্রিয়ায় আবহবিকারজাত পদার্থ পৃথিবীর অভিকর্ষজ শক্তির টানে পর্বতের ঢাল বরাবর ধীরে ধীরে বা দ্রুত নিচের দিকে নেমে আসে, তাকে পুঞ্জিত ক্ষয় বলে। তাহলে এটা আমরা পড়লাম একটু আগে। পরেরটা কি বলছে? ক্ষয়ীভবন। যে প্রক্রিয়ায় আবহবিকারজাত পদার্থ এবং বিভিন্ন প্রাকৃতিক শক্তি ক্ষয়জাত পদার্থ উৎপত্তিস্থল থেকে অন্যত্র প্রবাহিত হয়ে ভূপৃষ্ঠের উচ্চতা ক্রমশ হ্রাস পায় এবং ভূপৃষ্ঠ একটি সমান তলে পরিণত হয় বা ভূমিভাগ ক্ষয়ের শেষ সীমায় এসে উপনীত হয়, তাকে কিন্তু ক্ষয়ীভবন বলে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আবহবিকার কাকে বলে, পুঞ্জিত ক্ষয় কাকে বলে এবং ক্ষয়ীভবন কাকে বলে। নেক্সট কি বলছে দেখো, যে এখানে কি বলছে? পর্যায়ন প্রক্রিয়া বা গ্রেডেশন প্রসেস। কি বলছে? বহির্জাত প্রক্রিয়ায় ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূত্বকের উপরিভাগের উচ্চতার পরিবর্তন ঘটে এবং বিভিন্ন উচ্চতাযুক্ত ভূমিরূপের ক্রমশ সমতা এনে একটি সাধারণ তল গঠিত হয়। এই জন্য বহির্জাত প্রক্রিয়াগুলিকে পর্যায়ন বা ক্রমায়ন প্রক্রিয়া বলে। ভূমিবিজ্ঞানী জি.কে. গিলবার্ট সর্বপ্রথম পর্যায়ন বা গ্রেড শব্দটি ব্যবহার করেন। তোমরা বুঝতেই পারছো এই বইটি থেকে যেখান থেকে তোমাদেরকে আমি পড়াচ্ছি, এই বইটা যদি তোমরা খুব ভালো করে পড়ো এবং ভিডিওটা যদি খুব ভালোভাবে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কিন্তু শর্ট কোয়েশ্চেন বলো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, কোনো কোয়েশ্চেনের জন্যই কিন্তু আলাদা করে কোনো মানে বইয়ের দরকার পড়বে না। তোমরা কিন্তু এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট যদি ভালো করে দেখো, তাহলেই কিন্তু তোমাদের এখানেই পড়াটা খুব ভালোভাবে হয়ে যাবে। জাস্ট পয়েন্টগুলো নোট করে নেবে তোমরা খাতায়। এবার দেখো নগ্নিভবন কি বলছে, যে বহির্জাত প্রক্রিয়ায় আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন পদ্ধতির যৌথ ক্রিয়াশীলতায় ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাস্তর বিচ্ছিন্ন হয়ে অপসারিত হয়
এবং নিচের শিলাস্তর ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে পড়ে এবং ভূমির উচ্চতা ক্রমশ হ্রাস পায়, তাকে নগ্নীভবন বলে। অর্থাৎ নগ্নীভবন ইকুয়াল টু আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ীভবন। তাহলে আমরা বুঝতে পারছি যে কিভাবে নগ্নীভবন ক্রিয়াটি ঘটছে। এরপর রয়েছে দেখো আরোহণ প্রক্রিয়া। তাহলে এতক্ষণ আমরা যেটা পড়লাম তাকে কি বলা হয়? তাকে বলা হয় মানে পুরোটাই হচ্ছে ক্ষয়জাত প্রক্রিয়া, অর্থাৎ অবরোহণ। মানে একটা পর্বত, মানে একটা উঁচু জায়গা থেকে মানে মানে পদার্থ সমূহ ক্ষয়জাত পদার্থ সেখান থেকে অপসারিত হয়ে ভূমিভাগের উচ্চতাটা হ্রাস পাচ্ছে, ঠিক আছে, ক্রমশ হ্রাস পাচ্ছে। এবার আমরা পড়ব যে অন্য জায়গা থেকে যে ভূমিভাগের থেকে যেই পদার্থটা ক্ষয়ে এলো সেটা তো কোথাও না কোথাও জমা হচ্ছে। তো সেইভাবে ধরো একটা ভূমিরূপ এরকম ছিল, তো সেখানে সেই ক্ষয়জাত পদার্থ জমা হয়ে সেখানে কিন্তু সেই যে ভূমিভাগের উচ্চতাটা বৃদ্ধি পেল। তাহলে একে কি বলে? এটা হচ্ছে আরোহণ প্রক্রিয়া, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে সঞ্চয়। তাহলে এখানে কি বলছে দেখো, যে বহির্জাত অবরোহণ প্রক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলি প্রাকৃতিক শক্তি দ্বারা নিচু স্থানে সঞ্চিত হয়ে ক্রমশ ভরাট হয় ও উচ্চতা বৃদ্ধি পেয়ে সাধারণ তলে পরিণত হয়, তাকে আরোহণ বলে। যেমন প্লাবনভূমি, বদ্বীপ সৃষ্টি, অর্থাৎ সঞ্চয়জাত ভূমিরূপ হলো কিন্তু আরোহণ প্রক্রিয়া। নেক্সট কি রয়েছে দেখো, এতক্ষণ আমরা পড়লাম যে অবরোহণ প্রক্রিয়া, তারপরে হচ্ছে আরোহণ প্রক্রিয়া, এবার হচ্ছে দেখো জৈবিক প্রক্রিয়া। অর্থাৎ যে বহির্জাত প্রক্রিয়ায় উদ্ভিদ, প্রাণী ও মানুষ শিলাস্তরের আবহবিকার, পরিবহন, ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটিয়ে ভূপৃষ্ঠের সমতলীকরণ করে, তাকে কিন্তু জৈবিক প্রক্রিয়া বলে। অর্থাৎ যখন একটি ভূমিরূপের সমতলীকরণ করার জন্য, অর্থাৎ কোনো স্তরে কোথাও ভূমিরূপ উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, কোথাও ভূমিরূপের উচ্চতা হ্রাস পাচ্ছে, কোথাও উচ্চতা বৃদ্ধি পেলে কোথাও উচ্চতা হ্রাস পাচ্ছে, এভাবে কি ভূমিরূপের সমতলীকরণ হচ্ছে। তো এক্ষেত্রে যখন উদ্ভিদ, প্রাণী ও মানুষ এই ঘটনাটার সঙ্গে জড়িত থাকছে তখন তাকে বলা হচ্ছে জৈবিক প্রক্রিয়া। এখানে দেখো বইতে কিন্তু তোমাদের তুলনাটা খুব ভালোভাবে দিয়ে দিয়েছে, তোমাদের এক্সামে কিন্তু আসে যে অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার বিশেষ বৈশিষ্ট্য এবং তুলনা করো বা তাদের পার্থক্য করো। সেক্ষেত্রে তোমরা কি বলতে পারো যে দেখো এইভাবে যে তোমাদের পয়েন্টগুলো দিয়ে দিয়েছে, মাধ্যমিকে কিন্তু তোমাদের এই পয়েন্টগুলো দিয়ে দিতে হবে, অর্থাৎ তুমি কিসের ভিত্তিতে পার্থক্যটা করছো সেইটা কিন্তু তোমাদের লিখতে হবে, তবেই কিন্তু তোমরা ঠিকঠাক নাম্বার পাবে। দেখো অন্তর্জাত প্রক্রিয়ার প্রথম হচ্ছে কি প্রকৃতি, এটি ভূ অভ্যন্তরে সৃষ্ট ভূমিরূপ গঠনকারী আকস্মিক প্রক্রিয়া। তারপর হচ্ছে বহির্জাত প্রক্রিয়া কি, এটি ভূপৃষ্ঠের সৃষ্ট ভূমিরূপ পরিবর্তনকারী অতি ধীর প্রক্রিয়া। অর্থাৎ অন্তর্জাত প্রক্রিয়া কিন্তু একটি আকস্মিক প্রক্রিয়া আর বহির্জাত প্রক্রিয়া হচ্ছে অত্যন্ত ধীর প্রক্রিয়া। তারপরে যে সৃষ্টির কারণ কি, ভূ অভ্যন্তরের গলিত ম্যাগমার তাপ ও চাপের পরিবর্তন ও রাসায়নিক বিক্রিয়ার ফলে সংঘটিত হয় কি অন্তর্জাত প্রক্রিয়া। ভূ অভ্যন্তরের বিভিন্ন কার্যকলাপের ফলে কিন্তু অন্তর্জাত প্রক্রিয়া তৈরি হয়। তো বহির্জাত প্রক্রিয়া কি, জলবায়ুর উপাদান, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা, ভৌমজল ইত্যাদি দ্বারা কিন্তু এই বহির্জাত প্রক্রিয়া সংঘটিত, অর্থাৎ পৃথিবীর বহিরাগত শক্তির মাধ্যমে এই ঘটনাগুলি ঘটে। পরে কি ব্যাপ্তি, স্থানীয় বা আঞ্চলিকভাবে এটি প্রভাব বিস্তার করে অন্তর্জাত প্রক্রিয়া। আর বহির্জাত প্রক্রিয়া কি, সমগ্র বিশ্বে ভূপৃষ্ঠের সর্বত্র এর প্রভাব সুবিস্তৃত। অর্থাৎ অন্তর্জাত প্রক্রিয়া কিন্তু কিছু কিছু জায়গায় বিরাজমান, কিন্তু বহির্জাত প্রক্রিয়া কিন্তু একইভাবে সমগ্র পৃথিবীতে কিন্তু কার্য করে। পরের কোশ্চেন কি রয়েছে দেখো, যে আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার মধ্যে বৈশিষ্ট্য ও তুলনা আলোচনা করো। তাহলে কি দেখো, আহরণ প্রক্রিয়া কি, আহরণ প্রক্রিয়া কিন্তু ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি করে। আমরা জানি আরোহণ মানে যে তোমাদের কোনো জায়গা থেকে সেখানে জমা হচ্ছে, অর্থাৎ সঞ্চয় হচ্ছে, সঞ্চয় হলে তাহলে সেখানে উচ্চতা বৃদ্ধি পাবে। আর অবরোহণ মানে হচ্ছে ক্ষয়, অবরোহণ প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস করে। তারপরে কি বলছে, আরোহণে ক্ষয়জাত পদার্থ অন্যত্র সঞ্চিত হয়, এটাও আমরা জানি। আর অবরোহণে কি, ভূত্বকের শিলাস্তর ক্ষয় পেয়ে নিচের শিলা নগ্ন হয়ে পড়ে। আরোহণে কি, ক্ষয়ীভবনের শক্তিসমূহ অর্থাৎ নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি কাজ করে। আর অবরোহণে কি, অবরোহণে আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনের শক্তিসমূহ কিন্তু কাজ করে থাকে।
তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার মধ্যে তুলনাগুলি কি কি। নেক্সট ক্লাসে আমি তোমাদের নদীর কাজ আরম্ভ করব, নদীর কাজ, বায়ুর কাজ এবং হিমবাহের কাজ, অর্থাৎ নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এছাড়া তোমাদের বায়ুরও তাই, ক্ষয়কার্য সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট আলাদা আলাদা যে ভূমিরূপগুলি রয়েছে, এবং হিমবাহের ক্ষেত্রেও তাই। তোমাদের কিন্তু এক্সামে এইভাবেই কোশ্চেন আসবে যে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ আলোচনা করো, বা বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ আলোচনা করো, বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ আলোচনা করো। এবং যদি ক্ষয়কার্য বা সঞ্চয় কার্য আলাদা করে বলে না দেয়, তখন কিন্তু তোমাদেরকে ক্ষয়কার্য সঞ্চয় কার্য দুটোর ভূমিরূপই কিন্তু আলোচনা করতে হবে। তো নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে যে এই নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কি কি সেটা আলোচনা করব উইথ ডায়াগ্রাম, অর্থাৎ তোমাদেরকে আমি ছবি এঁকেও দেখাবো, যেই ছবিগুলো কিন্তু তোমরা পরীক্ষায় আঁকলে সেটাই তোমাদের জন্য যথেষ্ট। এবং এই বইটি আমি যখন তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখলে বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট এই বইটি। এই বইটি থেকেই তোমরা শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন সমস্ত কিন্তু তোমাদের পড়া হয়ে যাবে। এছাড়াও যখন আমি তোমাদের চ্যাপ্টার কমপ্লিট করব, তখন কিন্তু আমি তোমাদের কোশ্চেন কিন্তু আলাদা করে করিয়ে দেবো এবং সাজেশনও তোমাদেরকে দিয়ে দেবো, যার বাইরে তোমাদেরকে আর কিছু করার দরকার পড়বে না। তাহলে আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো, এবং ক্লাসটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, এবং কারোর কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, পড়তে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।